আমরা এসেছি আজকে আন্দুলে। আন্দুলে এসেছি আমরা সৃজনের ঠিকানায়। সারেগামাপার মঞ্চ তিনি মাতিয়ে রেখেছিলেন। বলা যায় রক গান তার ভীষণ পছন্দের। আমাদের সঙ্গে সৃজন রয়েছে। প্রথমত অভিনন্দন সৃজনকে, অনেক অনেক শুভেচ্ছা। এবং এই যে জার্নি, তো সেটা নিয়ে তো আমরা অনেকটা কথা বলবো। আজকে আমরা তোমার বাড়িতে। সৃজনের বাড়িতে আমরা তো চলে এসেছি। সৃজনকে যেটা প্রথম বলার, যে গান কোন বয়স থেকে শুরু? 4 বছর বয়স থেকে শেখা। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। এই যে জার্নিটা 11 মাসের জার্নি, সেটা নিয়ে তো জানবোই। আগে বলো সেই মুহূর্তটা যখন আবির দা আর কি ঘোষণা করছে যে সেকেন্ড রানার আপ সৃজন, সেটা কিরকম ছিল ওই মুহূর্তটা? খুবই ভালো ছিল, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি। আমাকে এটা অনেকজন মানে জিজ্ঞেস করেছে যে তোমার সেকেন্ড রানার আপ হয়ে কেমন লাগলো, বা বা তুমি কোনোদিন এটা এক্সপেক্ট করো যে তুমিও চ্যাম্পিয়ন হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে এখানে ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ চ্যাম্পিয়নের কোনো বিষয় নয়। এখানে হচ্ছে কি আমরা সবাই চ্যাম্পিয়ন। আমি, বিশ্বপ্রিয়দা, গীতশ্রী, আয়ুষ, সায়ন্তনিধি, তো আমরা যতজন ছিলাম, মানে আমি আমি তো সবাইকেই চ্যাম্পিয়ন মনে করি অ্যাকচুয়ালি। তো আমি প্লেস পেয়েছি, আমি খুবই ভালো লাগছে, মানে আমার খুবই ভালো লাগছে। আর আফটার অল শেখা সবকিছুই, তো শিখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, আর কিছুই না। এর আগেও রিয়েলিটি শো করেছো এবং সারেগামাপার একটা দীর্ঘদিনের জার্নি চলছিল। সেখান থেকে যখন ওই হয় না যে একটা মুহূর্ত যেখানে তুমি ট্রফিটা পাচ্ছো এবং পরিবারের হাতে তুলে দিচ্ছ, মানে বাবা মার কি ইমোশন ছিল? হ্যাঁ, বাবা মা তো খুব খুশি অ্যাকচুয়ালি। মানে আমার পজিটিভনেসটা সবসময় বাবা মার থেকেই মানে এসেছে অ্যাকচুয়ালি। তো বাবা মা সবসময় এটা বলেছে, জেতা হারাটা ডাজেন্ট ম্যাটার, তুমি কতটা সেখান থেকে ইমপ্রুভ করছো, আফটার অল সেটাই তোমার সঙ্গে যায় অ্যাকচুয়ালি। তো আমি আজকে সেকেন্ড রানার আপ হয়েছে ঠিক কথা, বাট আমি ওখান থেকে যা শিখেছি এটা আমার সারা জীবনের শেখা অ্যাকচুয়ালি। মানে এত ভালো গ্রুমার্স, এত গুণী গ্রুমার্স, এত গুণী মিউজিশিয়ান, হ্যাঁ, তারপরে প্রোডাকশনের এতজন সবাই, আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যার, তো ওনার গাইডেন্স, ওনার ডিসিপ্লিনটা আমাদের মধ্যে আছে, এবং সারা জীবন এটা থেকে যাবে। তো সৃজন, একটা কথা বলো, যে আমি যেটা শুনছিলাম তোমার থেকে, যে 4 বছর বয়স থেকে গান, এই যে গানটাকে এত ভালোবাসলে, তো এটার জার্নিটা একটু বলো, যে কিভাবে শুরু হলো, একটার পর একটা অধ্যায় চলছে গানের। অ্যাকচুয়ালি শুরুটা হয়েছিল আমার কিন্ডারগার্টেন স্কুল থেকে। ছোটবেলা থেকেই গানের প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল, সেটা বাবা মা যখন আসবে তখন বাবা মা বেটার বলতে পারবে। তো আমি যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়ি, তো তখন মিউজিক সাবজেক্ট ছিল, তো এখন যেরকম থাকে। তো মিউজিকে আমার বরাবরই ভালো নাম্বার, মানে ভালো মার্কস আসতো। তো সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল বাবা মাকে ডেকে বলেন যে বাচ্চাকে গান শেখান। তো সেখান থেকেই বাবা মারা শেখানো শুরু করলো, দেন তারপরে এই আজ এত দূর পর্যন্ত, এবং ভবিষ্যতে চেষ্টা করব অবশ্যই আরো বেটার করার। নিশ্চয়ই। আমি যে ছবিগুলো দেখছিলাম রূপমদার সঙ্গে মানে প্রথম সাক্ষাৎ কোথায়? এই মঞ্চ নাকি এই আগে? মঞ্চে, এক্স্যাক্টলি আচ্ছা। এই মঞ্চে প্রথম সাক্ষাৎ। আর আমি কোনোদিন ভাবিনি যে ওনাকে আমি সামনে থেকে দেখবো, বা মানে একটা থাকে না একটা ফ্যান বয় মোমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যে মানুষটিকে স্টেজে দেখছি এত লক্ষ মানুষের ভিড়ের মধ্যে, উনি স্টেজে দাঁড়িয়েছেন, বা ওনার সামনে কোনোদিন যাওয়ার আমার সুযোগ হয়ে ওঠেনি, বাট ওনাকে যে এত পাশ থেকে দেখবো, এই ফটোটা তুমি দেখলে বুঝতে পারবে যে আমি কতটা শান্তি আমার মুখে আছে, যে ওনাকে আমি জড়িয়ে ধরে যে যে ব্যাপারটা, ওটা বলে বোঝানোর মতো নয়। তো আর যখন মঞ্চ ভাগ করে নিয়ে ওনারই গান গাওয়া, ভাবাই যাচ্ছে না বিষয়টা, মানে আমি তো নিজেই ভাবতে পারছি না, মানে এটা জাস্ট বলার মতো নয়, ভাষা নেই কোনো। রক গানের প্রতি ভালোবাসা কি রূপমদাকে একদম দেখে? শুরু থেকেই। আমি শুধুমাত্র রক গান নয়, আমি শ্যামা সঙ্গীত, তারপরে আমার বাবা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, আমি রামকৃষ্ণদেবেরও গান আমি ছোটবেলা থেকে গেয়ে আসছি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আর রক গান তো আমার মানে ওটা চির ফেভারিট, যেটাকে বলে চির বসন্তের মতো চির ফেভারিট। তো ওটা ছোট থেকেই শুনে আসছি, তো ওনার গান শুনেই বড় হয়েছি। তো শুধুমাত্র ওনার গান শুনে নয়, মান্না দে জি, তারপরে মান্না বাবুর গান, হেমন্ত বাবুর গান, মানে শ্যামল মিত্র বাবুর গান, মানে যত পুরনো আর্টিস্টের গানের মানে সিডি
আমার বাবা এনে বক্সের মধ্যে ওটা বাজাতেন, তো ওই সারাদিন চলতো আমাদের একটা আর কি লুপে বাজতো আমাদের বাড়িতে গান। তো সেখান থেকেই আর কি কানে বসে গিয়েছে সমস্ত কিছু গান অ্যাকচুয়ালি। তো গান বাজনার পিছনে সমস্ত ক্রেডিট আমার বাবা মার কাছেই যায়, কারণ আমার ব্লাড লাইনে কেউ গান বাজনা করেনি আজ পর্যন্ত, আমি ফার্স্ট আমিই করছি। এবং সবই ওনাদের জন্য আর কি, আর কিছু মানে আমার যতটা না তত তার থেকে বেশি বাবা মার। আমরা তো সৃজনের বাবা মার সঙ্গে কথা বলবো, তবে সৃজনকে যেটা বলার যে এই যে প্রত্যেকটা ছবি আমি দেখছিলাম, রূপমদার একটা গান ছাড়া কি করে ছাড়ি তোমায়, রূপমদার একটা গান যদি শোনাও। আচ্ছা, আমি যে গানটি এখন গাইবো সেই গানটি প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে চলেছে। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকাওয়াতে, বলো না বলো আজকে আমার। থ্যাংক ইউ সো মাচ। জানি গলাটা একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে আছে তোমার। আচ্ছা, আমরা একটু বাবা মার সঙ্গে কথা বলি, একদম, তাদের একদম। একটু প্লিজ ডেকে নাও। আমার বাবা মার সাথে আজকে দিদিও এসেছে। আচ্ছা, আমি দিদিকেও ডাকছি। ঠিক আছে, আমরা তাহলে একটু ভাইয়ের গল্প শুনে একদম, নিই একদম, কিরকম। sure. ডেকে নাও একটু। Okay. সৃজনের পুরো পরিবার রয়েছে, আগে সৃজনকেই বলে একটু পরিচয় করিয়ে দাও। আমার ডান দিকে আছে আমার বন্ধু অয়ন, বাঁদিকে আমার দিদি, বাবা, মা, এর নাম হচ্ছে অনু, এ আমার কাকার মেয়ে। আচ্ছা, আমি মাকে দিয়ে শুরু করি আগে। ছেলে যখন সারেগামাপার মঞ্চ এবং সেই ফাইনালের মুহূর্তটা কিরকম ছিল যখন ট্রফিটা হাতে পাওয়া যায়, আমি ধরে নিচ্ছি। তখন তো খুবই ভালো লাগছিল, মানে আমরা ভাবতে পারিনি যে একটা এত বড় মঞ্চতেও মানে তিনজনের একজন হবে, তা হয়েছে। তখন আমাদের খুবই মজা হয়েছে, খুবই আনন্দিত আমরা। একটা তো ভেতরে ভেতরে চিন্তা চলছিল যে কে হবে। প্রচুর চিন্তা চলছিল, মানে চিন্তাতে 10:30 বেজে গেছে, 11টা বেজে যাচ্ছে, মানে খাবো যে খিদেটা আমার ছিল না তখন, যে আমি খাবার কথাই ভুলে গেছিলাম চিন্তার চোটে যে কি হবে না, মানে আমাদের বাড়ির প্রতিটা মানুষ যে গিয়েছিল সবারই চিন্তা হচ্ছিল যে কি হবে না হবে একটা। কাকুকে যে একটু জিজ্ঞেস করি যে আমি ওর থেকেই শুনছিলাম যে একদম 4 বছর বয়স থেকে যে গান করা, আপনারা সেটা কিভাবে বুঝতে পারছিলেন যে ও গান নিয়েই এগোতে চায়? ও দেখতাম যে কোনো গান, মানে গান ও সহজে করে ফেলতে পারতো। মানে যে গানটাই বলতাম সেই গানই দেখি ও নিজে নিজেই হারমোনিয়ামে তুলে ফেলতো, করতো, মানে কোনো প্রবলেম হতো না। সেই জন্য ওকে যে কোনো কম্পিটিশানে আমরা নিয়ে যেতাম। সেই কম্পিটিশানে নিয়ে গিয়ে ওর মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠলো। এবং আমি ভাবলাম যে এত ছেলেরা সারেগামাপার মঞ্চে গান গাইছে, তো আমাদের সৃজন কেন পারবে না? আমার ছেলে তাতাই বলতাম যে ও কেন সারেগামাপায় গাইবে না, ওকে আমি একদিন না একদিন সারেগামাপার মঞ্চে দেখতে চাই। সেইভাবেই আমি জার্নি শুরু করেছিলাম, ও করেছিল জার্নিটা। তো সেখানে খুব ভালো লেগেছিল যে আজকের এই সারেগামাপার মঞ্চে এই সেকেন্ড রানার আপ হয়েছে, আমার দারুণ আনন্দ হয়েছে। মানে এত আমি আপ্লুত হয়েছি, আমি বলে বোঝাতে পারবো না। তাই তো, ভাইয়ের একটা সাফল্য এটা। তো ভাই বোনের মধ্যে কতটা ঝগড়া খুনসুটি কি হয় একটু শুনি তো। ও আমার থেকে 7 বছরের ছোট, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর ও এমন ভাব দেখায় যেন মনে ও আমার দাদা, ওরকমই অ্যাক্ট করতে থাকে। কিন্তু ঝগড়া বলতে আমাদের ঝগড়াটাই মেন চলে, তারপরে তো বাকিগুলো আলাদা। মানে এখনো পর্যন্ত মারামারি, মা দেখো মারছে, বাবা দেখো মারছে, এগুলো চলতে থাকে। তো ভাইকে কি বলেছিলে যখন সারেগামাপার মঞ্চে যাচ্ছে, ওর টিভিতে ওর গান দেখছো সেই সময়টা? বললাম যাই হয়ে যাক, কিছু একটা হয়ে তবে আসবি, নাহলে ওখানেই থেকে যাবি। কথা রেখেছে তো তাহলে? হ্যাঁ, কথা রেখেছে, খুবই খুশি আমরা সবাই, মানে এটা সত্যি আনএক্সপেক্টেড একদম। ভাই কি বলবে, দিদির সঙ্গে কি ঝগড়া হয় একটু শুনি। সব বিষয়ে কোনো বিষয় নিয়ে আমাদের পার্টিকুলারলি, মানে সব বিষয়, আমি যদি বলি ওকে উত্তর দিকে যেতে, ও বলবে না পশ্চিম দিকে যাব, কোনো কথার মিল নেই। ভুল বললি, বল উত্তর দিকে যেতে বললে দক্ষিণ দিকে। না, আমি বলবো ওটা, এখন ঝগড়া করি না। মানে কোনো লজিক নেই, ইললজিক্যাল কথাবার্তা। যাক, এখন আমাকে আমার অনেক পছন্দের জিনিস কিনে দিচ্ছে, আর আমি অনেক খুশি। এই রিসেন্ট আমাকে পরশুদিন একটা ওয়াটার বটল কিনেছে, ও ডায়েট করবে এই বলে। টাম্বলার,
কত জল খায় আমি ওটাই দেখবো। এখন তো ভাইয়ের কাছে আবদার করাই যায়, সেটা তাই তো? 100 বার আমি তো করবোই, কে করবে? আর এরকম মেটাতেও হবে। বলেছে আমার জন্মদিনে নাকি আমাকে এমন গিফট দেবে আমি নাকি দেখে অবাক হয়ে যাব। দেখা যাক, লেটস সি কি দেবো বলতো? কি একটা তো কালারফুল টাওয়াল সেট। আমার বিয়ে যখন ঠিক হয়ে গেছে, ও তখন বলছে তোর বিদায়তে আমি গান গাইবো, গাড়িওয়ালা আয়া ঘর সে কাচরা নিকাল। এ ও একটুও কাঁদেনি বাই দ্য ওয়ে, হ্যাঁ, ও খুব খুশি ছিল। আচ্ছা ল্যাপেলটা নিয়ে বলো একটু কি হয়েছে? ফটো আছে আমার, হেভি কেঁদেছি, একদম ফালতু কথা চুপ যাওয়ার কর। সময় কেঁদেছে। হেভি হেভি। ওটা অ্যাক্টিং, ওটা করতে হয়, না লোক কি বলবে? সত্যি কি তুমি গানটা গেয়েছিলে? আমি গাইনি, ওটা বক্সে বাজছিল তখন আর কি, গাড়িওয়ালা আয়া ঘর সে কাচরা নিকাল। তো একটু বলো যে আমি তোমার থেকেও শুনছিলাম যে সারেগামাপার এই যে অডিশন নানা রকম প্রসেস রয়েছে সেগুলো একটু শুনি যে এইবার যখন ফাইনালি মঞ্চে পৌঁছানোটা। বিষয়টা হচ্ছে গিয়ে অডিশন তো একটা হয় না, অনেক কটা অডিশন হয়। তো সেই সমস্ত অডিশন দেওয়ার পর টপ 13-এ সিলেক্ট হওয়া, দেন টপ 10, টপ 5, টপ 4, দেন টপ 3। তো এই জার্নিটা খুবই মানে খুবই মজাদার ছিল, খুবই আনন্দের সঙ্গে কাটিয়েছি এবং আর খুবই মানে কি বলবো, অনেক কিছু শিখেছি, যেটা বললাম আমি শুরুতেই যে অনেক কিছু শিখতে পেরেছি। তো কাজেই এই জার্নিটা আমার সারা জীবন আমার মনে থাকবে এবং সবাইকে অলরেডি খুব মিস করছি। বাড়ি এসেছি, গতকাল আমরা দেখলাম যে ফিনালে, তো গতকালই আমরা ফিনালে কমপ্লিট করে আজ বাড়ি এবং অলরেডি মিস করা শুরু করে দিয়েছি সকলকে। এখন ঠিক আছে, অসুবিধা নেই, মিস করবো না, সবার সাথে দেখা হয়েই যাবে, যেহেতু সবাই কলকাতাতেই থাকি। বাট আয়ুষের সঙ্গে দেখা কম হতে পারে, বাট ও খুব মাঝে মধ্যে আসবে কলকাতায়, কথা হলো ওর সাথে আমার। ঠিক আছে, ইটস ওকে, ওইটাই তো, সারা জীবনের বন্ধু পেয়েছি আমি তো ওখানে গিয়ে, আর কি চাই? অনেক বড় একটা জার্নি ছিল। এক্স্যাক্টলি। বন্ধু রয়েছে পাশে, সব সিক্রেট গুলো মনে হয় জানে, তাই তো? কিন্তু খুব আমি ওকে রিকোয়েস্ট করছি এখন আমার না মুখ খুলতে। তো একটু বলো যে আমি একে প্রথমে যেটা জিজ্ঞেস করি, বন্ধু তো গান গায়, সেক্ষেত্রে মেয়েদের তো ফ্যান ফলোয়িং প্রচুর বন্ধুর নাকি? প্রচুর প্রচুর ধরে রাখা যাচ্ছে না, তাই তো? প্রচুর তো একটু বলো বন্ধু কেমন? খুবই ভালো। হুম, এবার ব্যাস ওদিক দেখতে হাত পড়ে গেছে, খুব চাপে আছে মনে হচ্ছে। মানে ওর সোশ্যাল মিডিয়াটা আমি একটু ম্যানেজ করি, হুম, তো দেখতে পাই, প্রচুর মেসেজ আসছে না? আসে, হ্যাঁ। টুকটাক আসে। এবার ওখান থেকে বলে যে তোকে একটা করিয়ে দেবো। থ্যাংক ইউ, আর ওকে কথা বলতে দিচ্ছে না ও। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় সিক্রেট গুলো জানো না? জানি, হ্যাঁ, কি সিক্রেট আছে একটু বলো তো? কিন্তু বাবা কিন্তু বাবা বাবা কি বলছে? সেরম কিছুই না, ভালো ছেলে। আমি আর এমনি ওর ভালো ছিলাম। ওর গানের পেছনে মানে মা বাবার অবদান আছে সেটা আমি জানি, কিন্তু আমারও অনেক অবদান আছে। হুম, একটু বর্ষাকাল বৃষ্টি পড়তো, পাখা আসতে দিয়ে দে। আরে ভাই কেন পাখা আসতে দেবো, আমার গরম লাগছে না, ভাইয়ের গলা বসে যাবে, এই নিয়ে একটা Sacrifice. যুদ্ধ চলতো। মানে ওর জন্য আমাকে পাখা আসতে দিয়ে শুতে হবে, জানলা খুলে শোয়া যাবে না, যেহেতু ঠান্ডা আসছে, ভাইয়ের নাকি গলা বসে যাবে। অবভিয়াসলি সর্দি করতো না। আমি তো করতাম না, আমি বলতাম তুই একটা মশারির ওপর কিছু চাপা দিয়ে দে, আমি বন্ধ করবো না কিছু। আচ্ছা একটু বলো যে যখন ছেলে প্রথম মঞ্চে গান গাইছে, ছোট ছোট যেগুলো প্রোগ্রাম আমরা আগে প্রথমে দেখি, যেগুলো মানে সাংস্কৃতিক সন্ধ্যে সেরকম হয়, তো সেটা তখন দর্শক আসনে বসে দেখতে, তো সেইটা কিরকম ছিল প্রথম শো যখন ও করছে? ও প্রোগ্রাম মানে গান করতে উঠলেই আমার টেনশনের শেষ থাকতো না, আমার মুখটা দেখেও বুঝতে পারতো যে মা টেনশন করছে, আর ও গান করতে করতে আমার দিকেই তাকিয়ে থাকতো। আর ও সেটা গান- কোন বয়স যখন ও গান গাইছে? তখন 4 বছর। না 4-5 বছরে তো না, শেখা শুরু করে। না প্রোগ্রাম করেছে 8-9 তখন বছর থেকে। 9 বছর হবে। আর এই যে যখন এই যে কোথাও নাম দেওয়া যেগুলো পার্টিসিপেন্ট প্রোগ্রামে, তো সেগুলোতে কে বেশি উদ্যোগী থাকতো? আঙ্কেল বোধহয় নিয়ে যেতেন নাকি? না না উনি তো সময় পেত না, আমিই নিয়ে যেতাম সব জায়গায়, কোথায় বাবাও নিয়ে যেত হ্যাঁ। actually, যখন মা পারতো না। যেরকম আমি একটা কথা বলি, এবিটিএ স্কুলের একটা কম্পিটিশন হয়, বা অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এবিটিএ। তো আমি ওখানে ক্লাস 5 থেকে হুম, 5 থেকেই করতাম, মানে কম্পিটিশনে কম্পিট করতাম। হাওড়ায় আমি প্রত্যেকবারই ফার্স্ট হতাম,
বাট রাজ্যে কোনোদিন ফার্স্ট হয়নি। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমি রাজ্যে ফার্স্ট হয়েছিলাম। অ্যান্ড প্রত্যেকবার মানে যে কোনো কম্পিটিশন হতো সেখানে আমি যেতাম অ্যান্ড ট্রফি নিয়ে আসতাম। দ্যাটস ওয়াই ওখানে আমার হ্যাঁ, তো আরও আরও অবভিয়াসলি আরও হোক, অ্যাকচুয়ালি আরও হোক মানে সেটা। ও স্টেজে গান করতে উঠলে তা আমি তো সবার পিছনে বসে থাকতাম গিয়ে, আর আগে বসে থাকতো তখন আরো গার্জেনরা মানে যারা যেত আর কি বলতো এই দেখ উঠে গেছে, আর কেউ আর ফার্স্ট আর কেউ হতে পারবে না। আমি পেছনে বসে বসে শুনতাম, ভালো লাগতো আমার। হ্যাঁ, তারপর বলতো ওই ওর মা পেছনে বসে আছে, এরকম বলতো। আচ্ছা, বোন বোধহয়, তাই তো? দাদা গান শোনে বাড়িতে? হ্যাঁ, সব সময় বাথরুমে যেখানে খুঁজি সেখানেই করে সব সময় শুরু করি। দিদির ভাইয়ের কাছে কত আবদার থাকে নাকি একটু গান গেয়ে শোনানো? সারাক্ষণ একটা গান এতবার গায় আমি বিরক্ত হয়ে যাই। আমি আমার কোনো বন্ধুকে ফোন করি, বলি তোর ভাই এখন তো ভালো গান গাইছে, তুই কি লাকি সারাক্ষণ গান শুনিস। আমি বললাম 24 ঘন্টা একই গান শুনতে কারোর ভালো লাগে না। মানে কন্টিনিউয়াসলি গান গেয়েই যাচ্ছে। আমি বললাম এবার চুপ করবি। এই যে রাত্রিবেলা শুয়ে শুয়েও গান গাইছে, এরকম করতে একটা টাইমে। কতক্ষণ প্র্যাকটিস করতো সারাদিন? ও নিজে মুখেই বলবে। না রেয়াজ, টু বি ভেরি অনেস্ট আমি বলছি বিষয়টা, রেয়াজ আমি করতাম। বাট যখন আমি সারেগামাপা থেকে আমি গ্র্যান্ড অডিশনে সিলেক্ট হইনি, দেন ওখান থেকে বেরিয়ে আইডলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি তখনও কিন্তু ভাবিনি যে আমি আইডলে চান্স পাবো। আমি নেক্সট ইয়ার সারেগামাপার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তখন আমি দিন রাত সমান করে দিয়েছিলাম, এটা বাবা মা জানবে ভালো। হ্যাঁ, অনুও জানে। সারা দিন সারা রাত, তখন দিদির মানে বিয়ে হয়ে গিয়েছিল না? তোর বিয়ে হয়ে গেছিল না? হ্যাঁ, সরি। তো দিদির বিয়ে হয়ে যাওয়ায় তো একটা ঘর আমার ফাঁকা পেয়েছিলাম, তো ওখানে সারা দিন মানে ভাবাই যাচ্ছে না, এত প্র্যাকটিস করেছি, মানে কি স্বাধীনতা, সে কি অন্য ধরনের ফ্রিডম। দিদির কোনো কাজ বাচ্ছিল না, ঘরে ঢুকে বলতে পারবে না। তো প্রচুর প্র্যাকটিস করেছিলাম। তো তারপরে এখন যেহেতু এতদিনের একটা জার্নি, তো এখন একটু একটু ঘোরাফেরা করছি এদিক ওদিক, তারপর আবার ব্যাক টু ফর্মে আসতেই হবে, কারণ যতই হোক মানে এটা তো আর শেষ নয়। শোটা হয়তো শেষ হয়েছে, বাট আমার জার্নিটা নতুন অধ্যায় শুরু আমার জন্য। তো আরো অনেক ভালো কাজ করার আছে, অনেক নিজস্ব গান রিলিজ করার আছে, এবং আশা করি সকলের ভালোবাসায়, সকলের আশীর্বাদে ঠিক ভালো কাজ করতে পারবো। আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে কি প্ল্যানিং, এরপর কি কি পরিকল্পনা রয়েছে? শো তো থাকবেই, এছাড়া আর কি কি ভাবছো? এখন তো এই যে বললাম যে নিজের গান আমি বার করব, অনেক কটা গান আমার লেখা, আমার সুর অলরেডি রেডি হচ্ছে, এবং কতকগুলো গান রেকর্ড হয়েছে, সেগুলো রিলিজ হবে। তো আশা করি সবার খুব ভালো লাগবে, এবং সবাইকে বলবো এইভাবেই সাপোর্ট করে যান। এতদিন এইভাবেই সাপোর্ট করে এসেছেন এবং আগামীতেও করবেন, এটা আশা করি। আর যেটা প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে প্লেব্যাকের স্বপ্ন, সৃজনের নিশ্চয়ই ভীষণ 1000%, একদম। 1000%, ওটা মানে ভগবানের ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। একদম, আমরা গানে গানেই আড্ডা শেষ করব। একদম একদম। তো শেষে যদি পরিবারের সকলের জন্য আমি যদি বলি ফাইনালের যে গানটা তুমি গেয়েছিলে, সেটা যদি দু লাইন শোনাও। अलविदा अलविदा मेरी राहें अलविदा। থ্যাংক ইউ সৃজনকে, এবং ওর গোটা পরিবার রয়েছে আজকে আমাদের সঙ্গে। তো এটা ওদের সেলিব্রেশনের সময়, এবং ওর আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো অনেকটা মাচ। পথ এগোতে হবে এখনো। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসতে থাকুন, এভাবেই আশীর্বাদ দিতে থাকুন, কারণ আমি এটা মনে করি আপনাদের জন্যই আজ আমি যতটুকু করতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।